এই কবিতাটা আমি পড়তে পারি না, আমার অন্তর যেন চিরে যেতে লাগে। দর্শক আসসালামু আলাইকুম। খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সরখোলা গ্রামে। এই সরখোলা গ্রামেই নীরবে নিভৃতে একজন কবি বসবাস করেন, যাকে আমাদের বর্তমান সমাজের মানুষ খুব কমই চেনেন। তবে তিনি খুবই নীরবে নিভৃতে নির্জন পল্লীতে নিজের মতো করে কবিতা চর্চা করে যান। আমরা আজকে কথা বলবো ইমতাজ আলী বয়াতির সাথে। ইমতাজ আলী বয়াতি আছেন আমাদের সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত বছর আপনার কাছে আমরা এসেছিলাম গান শোনার জন্যে, কবিতা শোনার জন্যে। এবছরও এসেছি, আপনার কেমন লাগছে? আমার কাছে তো খুব ভালো লাগতেছে। সংক্ষিপ্ত সময় আমি একটু এদিক সেদিক কর্মজীবী মানুষ, তাই ব্যস্ত ছিলাম। এখন আজকে আমরা আপনার কাছে বেশি বিরক্ত করব না, মাত্র ২-৩টা জিনিস জানতে চাইবো। আপনি গান বাজনা অর্থাৎ এই যে বয়াতি আপনার নামের সাথে যুক্ত, এটা কতদিন ধরে আপনি শুরু করেছিলেন এবং শেষ করেছেন কবে? আমি ৮৪ সালে কোনো একটা কারণে গানের ভিতরে পৌঁছই এবং গান যখন চর্চা করি তখন আমার শ্রদ্ধেয় চারণ কবি মুসলিম উদ্দিন বয়াতি, উনি আমার উস্তাদ, উনি আমার বাড়ি এসে সাক্ষাৎ নিয়ে আমার সাহায্য করে এবং আমি গান করি এবং গানের আরও অনেক অনেক দিক ছিল, সেদিকে আমি বুঝে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনি কবিতাও রচনা করেন। আমরা যেটা দেখেছি আপনার হাতে একটি ডায়েরি আছে, এখানে শত শত কবিতা। আপনি কবিতাগুলো লেখা শুরু করেছেন কবে? ২১শে ফেব্রুয়ারির দিন আমি গোসল করতে গেছি। একটা ছেলে, সে ডালিম গাছের তলে দাদির কবর, তখন আমার মাথায় একটা এই একটা ছেলে এই কবিতাটা বলছিল। ওই বই পড়তেছে, ওই কবিতা পড়তেছে। তার মানে দাদির কবর আগে আসবে কেন? আগে মা হবে, মা হওয়ার পরে তার সন্তান আসবে, তার সন্তান যখন হবে তখন সে দাদি হবে, কিন্তু আগে তো মা আসবে। তা দাদি আগে আগে আসবে কেন? তখন আমি গোসল না করে ফিরে চলে আসলাম। ভিতরে একটা দ্বন্দ্ব মতো প্রশ্ন জাগিয়ে উঠেছে। আসার পরে আমি গোসল না করে তখন মায়ের স্মরণে কবিতা লিখি। আচ্ছা, সেই কবিতাটা আমরা তাহলে এখন একটু শুনতে চাই। মায়ের স্মরণ ইমতাজউদ্দিন। ওই আকাশে তারাগুলি মিটি মিটি করে, মায়ের শোকে কাঁদের মন, মন মানে না ঘরে। আসতে আমার দেরি হতো যে যদি কোথাও যেয়ে, মাগো আমার বসে থাকতো পথের দিকে চেয়ে। কিন্তু এই কবিতাটা আমি পড়তে পারি না, আমার অন্তর যেন চিরে যেতে লাগে। তাই ডাক পাড়ি তো কোথায় রে তুই, ওরে শোনা মনি, জলদি করে আয় রে বাবা, খাবার খাবে তুমি। মাগো আমার শুয়ে আছে বাঁশবাগানের পাশে, ওই কথাটি মনে হলে দুঃখে নয়ন ভাসে। এমন দরদি ভাবে আর তো কেহ নাই, কোথায় গেলাম কিবা খেলাম খবর নেবে তাই। তাই কঠিন রোগে মাগো আমার বিছানাতে শুয়ে, বলে বাবা বিদায় করো মাথায় হাত বুলিয়ে। তাই কত আদরের মানিক আমার রাখতাম চোখে চোখে, সময় নাই চলে যাচ্ছি বাবা, দেখা হবে। সময় নাই যাচ্ছি বাবা, থাকো এখন সুখে। এরপরে আরও কিছু কথা আছে, সেই কথাগুলো আমার ডায়েরি পরিবর্তন করেছি, আমার হ্যাঁ তোলা হয়নি। আচ্ছা, আপনি এই যে মায়ের কবিতাটা রচনা করেছেন, আপনি বলেন সবসময় যে আপনি মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। আপনার মায়ের প্রতি এত শ্রদ্ধা এবং ভালোবাসার কারণটা কি? আমরা 5 ভাই, 4 বোন, 9 ভাই বোন, কিন্তু মা আমার সবসময় কাছে থাকতো, আমিও মার কাছে সবসময় থাকতাম বা আমার বেশি ভালোবাসতো, যে কারণে মায়ের প্রতি আপনার দরদটা বেশি ছিল। আমার কথা বুঝতো এবং মায়ের কথা আমার কাছে ভালো লাগতো, আমি মায়ের কথা বুঝতাম। সবাই কথাটা বোঝার চেষ্টা করতো না। আচ্ছা, আপনার মা মারা গিয়েছে কত আগে? 71 সালে। 71 সালে। তারপর থেকে এতিম অবস্থায় বড় হয়েছেন, বৃদ্ধ হয়েছেন, জীবনের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। মনে হয় সেই দিন এই এখনই, যেদিন আমার মা মারা গেল, সেই দিনটা মনে হয় এই এখনই। ওই যে 71 সাল পুরানো হয়নি, ধূসর হয়নি, স্মৃতিগুলো একেবারে চকচকে, তাই তো? হ্যাঁ। তার মানে দর্শক, মায়ের প্রতি ইমতাজ আলী বয়াতির যে ভালোবাসা, সেই ভালোবাসার কথা আমরা এর আগেও শুনেছি, আজকেও শুনলাম।
মূলত এই যে 71 সালের পরে আজকে 2024 সালের প্রায় শেষ, এত বছর পরেও ইমতাজ আলী বয়াতি বলছেন মা মারা গেছেন হয়তো এই কিছুক্ষণ আগে, কারণ স্মৃতিগুলো একেবারেই উজ্জ্বল এবং চিরভাস্বর হয়ে রয়েছে। আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, গত বছর আপনি প্রেমের বেশ কয়েকটা ব্যাখ্যা দিয়েছিলেন যে প্রেম বেশ কয়েক প্রকার হতে পারে। আমি সেই কয়েক প্রকার প্রেমের বিষয়টা একটু জানতে চাই। ও প্রেম, আমরা মানুষ, তবে বর্তমানে প্রেমটাই এই রকমই যে পরকীয়া প্রেম। এই প্রেমের কোনো অর্থ নেই। আচ্ছা, প্রেম কয় প্রকার? প্রেম 3 প্রকার। আচ্ছা, যেমন আধ্যাত্মিক প্রেম, ঐশ্বর্য শক্তির সাথে, খোদা তাআলার সাথে তার নৈকট্য, মানে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য যে প্রেম, এইটা হচ্ছে আধ্যাত্মিক প্রেম। আর এই যে পরকীয়া প্রেম, এই প্রেমটা হচ্ছে একটা এখন ভোগ করলাম, একটু পরে আরেকটা, সামনে আরেকটা চকচকে আসলো, সেটাও ভোগ করলাম, এটা হচ্ছে পরকীয়া প্রেম। আচ্ছা, আর এই প্রেমের ভিতরে 6-7 প্রকার প্রেম আছে। দাসত্ব প্রেম, বাৎসল্য প্রেম, তারপর আপনার শান্তা প্রেম, কান্ত প্রেম। এই কান্তা প্রেমের পরে এই প্রেমটা আসতেছে এই পরকীয়া প্রেম। আচ্ছা, এই যে প্রেমের এতগুলো স্তর সম্পর্কে আপনি জানেন, এটা শিখিয়েছে কে? এটা আমি চলতে চলতে আমার কবি জগতে আরও কিছু লোক আছে, আলাপ আলোচনার মাধ্যম দিয়ে আমি এগুলো বের করেছি। আচ্ছা, আপনি বয়াতি গান গান, আমরা কি আপনার কাছ থেকে একটু গান শুনতে পারি কিনা? আজকে এখনই হবে না, আমার মন মানসিকতা খারাপ, যে সেন্সে গান করলে ভালো লাগে, এটা ভালো লাগার একটা বিষয় আছে। কিন্তু আপনারা সময় দেন, অন্য আরেকদিন সেই সময় দিলে আমি প্রস্তুত হব, আপনারা আসবেন, ফোন নাম্বার দেবেন, আমি গান শোনাবো। আচ্ছা, আপনার বাড়ি এই মুহূর্তে কে কে আছে, বা আপনি আপনার সংসারে কারা কারা আছে? আমার 2 মেয়ে, একটা ছেলে। ছেলেটা মারা গেছে, মেয়ে 2 আছে, বিয়ে দিয়ে দিছি। ওই ছেলেটার 2 ছেলে আছে, একজন বর্তমানে সেকেন্ড ইয়ার পড়তেছে, আর ছোট জন ও 9 পড়তেছে। আচ্ছা, আপনার এই যে বিশাল কর্মময় জীবন, এখন আপনার সংসার চলে কিভাবে? আমার কর্মের পরেই এই জীবিকা নির্বাহ হয়। আচ্ছা, আপনি যদি কোনো কারণে অসুস্থ থাকেন, সংসারের কি অবস্থা হয়? অসুস্থ হলে আমি কারো মুখাপেক্ষা না, আমি আমার নিজের গতিতেই চলি। আমি অসুস্থ হলেও চলবে, আমি সুস্থ থাকলেও চলবে। আমার স্ত্রী আছে, সে যথেষ্ট মানে সাংসারিক। দর্শক, এতক্ষণ ধরে ইমতাজ আলী বয়াতির জীবনের দুঃখ ও সুখের গল্প শুনছিলাম। মূলত কবি, সাহিত্যিক কিংবা যারা সংস্কৃতি মনে হয়, তাদের মনটা হয় বিরাট উদার, বিরাট বিশাল। ইমতাজ আলী বয়াতির মুখেই আমরা সেই কথারই একটি প্রতিফলন দেখতে পেয়েছি। দর্শক, আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।